প্রতিদিন আমাকে তার ঘরে তার বিছানায় ডাকত। আমি ভয় পেতাম। আমি যখন প্রথমই বাড়িটাতে কাজ করতে আসি তখনই বুঝেছিলাম কিছু একটা ঠিকঠাক নয়। প্রতিদিন কাজ করার সময় বাড়িওয়ালা আমার দিকে এমনভাবে তাকাতো যেন আমি মানুষ না, একটা বস্তু। তার চোখে ছিল ক্ষুধার চিহ্ন, যেটা আমি প্রতিটা মুহূর্তে অনুভব করতাম। সে তার স্ত্রী আর ছোট ছেলেটাকে নিয়ে সুখেই থাকার কথা। প্রতিদিন আমাকে তার ঘরে তার বিছানায় ডাকত। আমি ভয় পেতাম, কিন্তু তার দৃষ্টিটা ছিল এমন যেন আমি আর পালানোর জায়গা খুঁজে পাই না। আমার নাম মিতু, বয়স মাত্র ১৯। আমি গাজীপুর থেকে ঢাকায় এসেছি কাজের সন্ধানে। আমাদের গ্রামে বাবা মায়ের অভাব চিরকালীন। মা আমাকে বলেছিল, শহরে গিয়ে কারো বাড়িতে কাজ করো, যদি পারো অন্তত কিছু টাকা আয় হবে। তাই শহরে এসে একটা কাজ জুটিয়ে নিয়েছিলাম বনানীর এই বাড়িটাতে। ৩ তলা বাড়ি, নিচতলায় গ্যারেজ, বাকি ২টো তলায় থাকে মালিকের পরিবার, মালিক, তার স্ত্রী আর একটা ৪ বছর বয়সী ছেলে। প্রথম যেদিন গিয়েছিলাম বউটি খুবই ভালো ব্যবহার করেছিল, কিন্তু সেই দিন বিকেলেই আমি টের পাই সমস্যাটা কোথায়। আমি যখন রান্নাঘরে বাসন মেজে রাখছিলাম তখন পেছন থেকে একটা অদ্ভুত দৃষ্টি অনুভব করলাম। ঘাড় ঘুরিয়ে দেখি মালিক দাঁড়িয়ে আছেন, কিন্তু চোখ যেন স্থির, আমার শরীরের কিছু একটার ওপর আটকানো। এই নাও, এটা ফ্রিজে রেখে দাও বলে এক টুকরো মাংস এগিয়ে দিলেন, কিন্তু হাতটা এমনভাবে বাড়ালেন যেন ইচ্ছাকৃতভাবে আমার আঙুল ছোঁয়াতে চান। আমি ভয়ে কেঁপে উঠলাম, কিন্তু কিছু বলিনি। এসব শহরের লোক, ওদের সামনে কিছু বলা মানেই চাকরি খোয়ানো। পরের দিনগুলোতে ঘটনা আরও স্পষ্ট হয়ে উঠল। মালিক যেদিন বাসায় থাকতেন সেদিন তিনি সবসময় খেয়াল রাখতেন আমি কোথায় যাই, কি কাজ করি। আমি ঝাড়ু দিতে গেলে তিনি ঠিক তখনই ওই ঘরে ঢুকতেন। কাপড় শুকাতে গেলে ছাদে চলে আসতেন। একদিন দুপুরে মালিকের স্ত্রী বাসায় ছিল না, ছেলেটা ঘুমাচ্ছিল, আমি তখন বারান্দা পরিষ্কার করছিলাম। হঠাৎ দেখি মালিক এসে দাঁড়ালেন সামনে। তুমি জানো না, মেয়েদের চোখে একটা বিশেষ কথা লেখা থাকে, আমি তোমার চোখে সেটা দেখতে পাই বলে আমার দিকে এমনভাবে এগিয়ে এলেন, আমি হতবাক। স্যার, আপনি কি বলছেন? আমি তো কাজ করছি। কাজ করছো বলেই তো আমি এত নজরে রাখি। তুমি আলাদা, তোমার মধ্যে একটা আকর্ষণ আছে যা অন্য কেউ নেই। আমি দৌড়ে পালিয়ে এলাম কিচেনে, কিন্তু মনে হচ্ছিল আমি কোনো ফাঁদে আটকে যাচ্ছি। সেদিন রাতে আমি ঠিক করলাম, যদি এমন হয় তাহলে মাকে সব বলবো আর এই বাসা ছেড়ে দেব। কিন্তু পরদিন সকালে মালিক এমনভাবে ব্যবহার করল যেন কিছুই হয়নি। এভাবেই চলতে থাকলো। আমি ভয়ে থাকতাম, আবার কাজটাও ছাড়তে পারতাম না, কারণ মাসে ৮,০০০ টাকা দিত, যা আমার পরিবারে অনেক বড় সহায়। কিন্তু একদিন এমন এক ঘটনা ঘটল যেটা আমার জীবনের মোড় ঘুরিয়ে দিল। সেই ঘটনার পর কয়েকদিন কিছু হয়নি। আমি ভেবেছিলাম হয়তো মালিক বুঝে গেছে আমি ওসব কিছু চাই না, কিন্তু না, সেটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল। সে থামেনি, বরং সে আরও বেশি চালাক হয়ে উঠল। যেন বুঝে গেছে মিতু ভয় পায়, তাই তার নীরবতা মানে রাজি হয়ে যাওয়া নয়, তবে প্রতিবাদ না করাও এক ধরনের সুযোগ। একদিন দুপুরে মালিকের স্ত্রী তার মায়ের বাসায় গেছে ছেলেকে নিয়ে। আমি তখন ঘর মোছার কাজ করছি। হঠাৎ করেই বিদ্যুৎ চলে গেল। পুরো ঘরে আধো অন্ধকার। আমি নিচের ঘরে গিয়ে জানালার পাশে দাঁড়িয়ে আলো নিচ্ছিলাম, কারণ পানি আনতে হবে, বালতিতে পানি নেই। তখনই পিছন থেকে কারো নিঃশ্বাসের শব্দ পেলাম। তুমি জানো, অন্ধকারে মেয়েরা আরও সুন্দর লাগে। আমি ঝট করে ঘুরে দাঁড়ালাম। মালিক পেছনে দাঁড়িয়ে। স্যার, আপনার কি কোনো কাজ আছে? আমি একটু পানি আনছি। আছে, আমার একটা কথা বলার আছে অনেক দিন ধরে। তুমি আর আমাকে এড়িয়ে যেও না। আমি জানি তুমি বুঝতে পারো আমি তোমাকে কেমন করে চাই। আমি যেন জ্বলে উঠলাম, কিন্তু গলার স্বর তখনও থেমে আছে। মুখ হাঁ করে তাকিয়ে থাকলাম তার দিকে। সে এবার আমার একেবারে সামনে এসে দাঁড়ালো। তুমি এখানে থাকো, কাজ করো, অথচ একবারও ভাবো না যে আমি কত কষ্ট পাই। প্রতিদিন তোমাকে দেখি, কিন্তু কিছু বলতে পারি না। আমি মাথা নিচু করে বললাম, স্যার, দয়া করে এসব কথা বলবেন না। আমি এখানে শুধু কাজ করতে এসেছি। আমি গরিব, কিন্তু আমার ইজ্জত আছে। তোমার ইজ্জতের চিন্তা আমিও করি, কিন্তু তুমিও তো একা, তোমারও তো কারো ভালোবাসা দরকার। তার চোখে এক অদ্ভুত আগুন। সে আমার হাত ধরার চেষ্টা করল। আমি পিছিয়ে যাই। একবার আমার ঘরে এসো, আমি শুধু তোমার পাশে বসে থাকব, কিছু করব না। আমি আর সহ্য করতে পারছিলাম না।
দৌড়ে বেরিয়ে এলাম ঘর থেকে, সোজা গিয়েই বাথরুমে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দিলাম। আমার শরীর কাঁপছে, গলা শুকিয়ে গেছে। আমি জানি এই বাড়ির বাইরে আমার কোনো উপায় নেই, আবার এখানে থাকাটাও ভয়ানক। আমি একদিন মাকে ফোন করলাম, মা, আমি এই বাসাটা ছেড়ে দিতে চাই। কেন? তোদের আজ তো ভালোই চলছিল। ভালো না মা, কিছু বলতেও পারছি না, ভয় হয়। মা কিছুক্ষণ চুপ, তারপর বলল, তুই চাইলে চলে আয়, কিন্তু তোকে আবার নতুন বাসা খুঁজতে হবে। সেখানে আর কাজ জুটবে তো? আমি কিছু বলিনি, চোখে জল এসে গেল। পরদিন সকালে মালিক আর এক ধাপ এগোলো। সে এবার একটা ছোট সোনালি বক্স আমাকে দিল। খুলে দেখি ভেতরে একজোড়া কানের দুল। তোমার জন্য, এটা কেউ দেখে ফেলবে না, তুমি রাখো, শুধু একবার এসো আমার ঘরে। আমি বুঝলাম আজ না বললে সে থামবে না। আমি জবাব দিলাম, স্যার, আপনি যদি আমাকে সম্মান দেন তাহলে এমন কিছু করবেন না। আমি আপনার স্ত্রী নই, না আপনার প্রেমিকা। আমি শুধু একজন কাজের মেয়ে। আমাকে দয়া করে আমার মতো থাকতে দিন। তার মুখের চেহারা বদলে গেল। সেই ক্ষুধার দৃষ্টি এবার রূপ নিল হতাশার রাগে। তাহলে তুমি চাইছো না? ঠিক আছে, আমি বুঝে নিচ্ছি, কিন্তু মনে রেখো, এভাবে কেউ বেশিদিন টিকে থাকতে পারে না। আমার রক্ত হিম হয়ে গেল। সে কথা বলছিল এমনভাবে যেন আমাকে ভয় দেখাচ্ছে। আমি এবার বুঝলাম সময় এসেছে সিদ্ধান্ত নেবার। কিন্তু সিদ্ধান্ত নেওয়া সহজ নয়, কারণ পরদিনই একটা এমন ঘটনা ঘটল যা আমার পৃথিবীটাই পাল্টে দিল। পরদিন সকালে আমি ভেবেছিলাম সবকিছু আগের মতো থাকবে। আমি চুপচাপ নিজের কাজ করব, আর সে হয়তো আমাকে আর বিরক্ত করবে না। কিন্তু বাস্তবটা ছিল ভিন্ন। সেদিন সকাল থেকেই মালিক আমার সঙ্গে কথা বলছিল না। মুখে তেমন কিছু বলছিল না, কিন্তু তার চোখে সেই আগের ভয়ঙ্কর অভিব্যক্তি। একটা শীতল নীরব চাপ আমাকে ঘিরে ধরেছিল। দুপুরবেলায় মালিকের স্ত্রী ছেলেকে স্কুলে নিয়ে গিয়েছিল। আমি তখন বাথরুম পরিষ্কার করছিলাম। হঠাৎ দরজা খোলার শব্দ, আর তারপর আমার গায়ের ওপর কিছু একটা ছায়া পড়ল। আমি তাকিয়ে দেখি মালিক দাঁড়িয়ে দরজা আটকে দিয়েছে। তুমি বুঝলে না তো, আমি তোমায় ছাড়া থাকতে পারি না। আমি ভয় পেয়েও ধাক্কা দিয়ে পেছনে সরিয়ে দিলাম। দয়া করে দরজা খুলে দিন, না হলে আমি চিৎকার করব। চিৎকার করলেই কি হবে? এখানে কেউ নেই, কেউ শুনবে না। আর শুনলেও কে বিশ্বাস করবে? আমি এই বাড়ির মালিক। সে এগিয়ে এলো। আমি বালতির পানি ছুঁড়ে মারলাম তার মুখে। সে চিৎকার দিয়ে পিছিয়ে গেল। সেই ফাঁকে আমি দরজা খুলে দৌড়ে বারান্দায় চলে গেলাম। হাত কাঁপছিল, চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছিল। আমার বুকটা ফেটে যাচ্ছিল লজ্জা, ভয় আর রাগে। বিকেলবেলা মালকিন যখন বাসায় ফিরলেন, আমি ভাবলাম সব বলে দেব, কিন্তু চোখে চোখ রাখতে পারলাম না। না জানি উনি বিশ্বাস করবেন কিনা, বরং যদি উল্টো আমাকেই দোষারোপ করেন, এমন তো হয়ই। সেদিন রাতে আমি জানালার পাশে দাঁড়িয়েছিলাম। আকাশে মেঘ ছিল, হালকা বৃষ্টি পড়ছিল। হঠাৎ আমার ফোনে একটা মেসেজ এলো, অজানা নম্বর থেকে। তুমি যদি কাউকে কিছু বলো, আমি তোমার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেব। মনে রেখো, এই বাড়ির প্রতিটা ঘরে ক্যামেরা আছে। আমার মাথা ঘুরে গেল। সে তাহলে আগে থেকেই পরিকল্পনা করছিল? তাহলে কি আমি গোসল করার সময়ও সে তাকাতো? মাথা ঘুরে আমি নিচে বসে পড়লাম। সেই রাতটা আমি ঠিক মতো ঘুমোতে পারিনি। বারবার মনে হচ্ছিল আমি একটা ফাঁদে পড়েছি। এই শহরে আমার কেউ নেই, কেউ বিশ্বাস করবে না। একটা কাজের মেয়ে কিভাবে লড়বে একজন বাড়ির মালিকের বিরুদ্ধে? পরদিন আমি সিদ্ধান্ত নিলাম চলে যাব, কিন্তু তার আগে আমি একটা কাজ করব। আমি ফোনে একটা ভয়েস রেকর্ডার চালু রাখলাম। আমি জানতাম মালিক আবার কিছু একটা বলবে, আর এবার আমি তার কথা রেকর্ড করব, যেন প্রমাণ থাকে। বিকেলে ঠিক যেমনটা ভেবেছিলাম, সে আবার আমাকে তার ঘরে ডাকল। এসো, তোমার জন্য আজ একটু বিশেষ কিছু রেখেছি। আমি ভয় পেয়েও গেলাম। রেকর্ডার চালু রেখেছিলাম শাড়ির আঁচলের নিচে। সে আবার একই কথা বলতে লাগল। তুমি আমার স্ত্রী হলে আজকে আমার জীবনটা অন্যরকম হতো। তুমি চাইলেই সব পেতে পারো। এই গয়নাগুলো, টাকা সব তোমার, শুধু একটু ভালোবাসা দাও। এইবার আমি বললাম, আপনি যদি আমাকে আর একবার এমন বলেন, আমি পুলিশে যাব। সে হেসে বলল, তুমি কি জানো না, পুলিশও আমার কথায় চলে? এই কথাগুলো আমি ঠিকঠাকভাবে রেকর্ড করলাম।
পরদিন সকালে আমি অফিস টাইমে বাইরে যাওয়ার নাম করে বাসা থেকে বের হলাম। আমি গিয়েছিলাম এক এনজিও অফিসে, যারা নারী নির্যাতনের বিরুদ্ধে কাজ করে। তাদের কাছে সব বললাম, ভয়েস রেকর্ড দিলাম। তারা বলল আমাকে ভয় নেই, তারা আমাকে রক্ষা করবে। এক নারী কর্মকর্তা বললেন, তুমি সাহস দেখিয়েছ, এখন আমরা ব্যবস্থা নেব। সেদিন রাতে আমি আর সেই বাড়িতে ফিরিনি। আমি এনজিওর আশ্রয় কেন্দ্রে রইলাম কয়েকদিন। তারা পুলিশকে খবর দেয়, মালিককে গ্রেফতার করা হয়। আমি কাঁদছিলাম। এটা কান্না ছিল ভয় থেকে মুক্ত হওয়ার, নিজেকে ফিরে পাওয়ার। এনজিওর ছোট্ট সেই ঘরটা আমার কাছে একটা নিরাপদ আশ্রয় হয়ে উঠেছিল। আমি প্রথমবারের মতো এমন একটা জায়গায় ছিলাম যেখানে কেউ আমার শরীরের দিকে তাকায়নি, কুমতলব নিয়ে ডাকেনি, আর চোখে সেই ভয়ঙ্কর চাহনি ছিল না। চারপাশে শুধু নারী, কেউ নিপীড়নের শিকার, কেউ নির্যাতনের, কেউ একেবারে ঘর ছাড়া হয়ে পড়েছে। তারা সবাই আমাকে দেখত একরকম কৌতূহল নিয়ে। তুই না সেই মেয়ে যে বাড়িওয়ালার বিরুদ্ধে মামলা করেছিস? তুই তো খুব সাহসী রে, আমরা তো পারিনি, তুই পারলি। প্রথম এসব শুনে মাথা নিচু করতাম, কিন্তু কিছুদিন পর বুঝলাম আমি শুধু একা নই, সবাই এক একটা যুদ্ধ করেছে, কেউ জিতেছে, কেউ হেরেছে। আমি হয়তো একটু সাহস দেখিয়েছি, কিন্তু আমার মতো আরও অনেক মেয়ে আছে যারা শুধু সুযোগের অপেক্ষায় ছিল। সেই সময়টা ছিল আমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের সময়। শিরিন আপা প্রতিদিন আমার সঙ্গে বসতেন, ধৈর্য ধরে আমার কথা শুনতেন। মিতু, তুমি নিজের ওপর ভরসা রাখো, সব কিছু হারারেও সম্মান, আত্মবিশ্বাস আর ইচ্ছে থাকলে মানুষ সব ফিরে পেতে পারে। আমি বলতাম, আপা, আমি তো শুধু একটা কাজের মেয়ে ছিলাম, স্কুলের পড়াও শেষ করতে পারিনি। উনি মুচকি হেসে বলতেন, তুমি শুধু কাজের মেয়ে ছিলে না, তুমি সাহসের প্রতীক। এখন তুমি যা চাও তাই হতে পারো। এভাবে দিন কাটছিল। একদিন একটা ছোট্ট সেলাই প্রশিক্ষণ ক্লাসে আমাকে ভর্তি করানো হলো। প্রথম দিকে সুই সুতোয় কিছুই পারতাম না, হাত কাঁপত, কিন্তু ধীরে ধীরে আমি শিখে গেলাম। শুধু কাপড় নয়, জীবনও সেলাই করা যায়, ছেঁড়া জীবনটাকে আবার গেঁথে নেওয়া যায়। সেই ক্লাসে আমার আরও 2জন মেয়ের সঙ্গে বন্ধুত্ব হলো। তারা দুজনেই গৃহকর্মী ছিল, কিন্তু নির্যাতনের শিকার হয়ে পালিয়ে এসেছে। আমরা একসঙ্গে কাঁদতাম, আবার একসঙ্গে হাসতাম। মাঝে মাঝে রাতের অন্ধকারে জানালার পাশে বসে গল্প করতাম, নিজের পুরনো কষ্টগুলো শেয়ার করতাম। আজ আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটি আমার রক্ত, ঘাম, চোখের জল এবং সাহস দিয়ে বানানো। আমি সেই কাজের মেয়ে মিতু, যার গল্পটা একদিন কেউ শুনতে চাইতো না। আর আজ সেই গল্প শোনার জন্য অসংখ্য কণ্ঠ অপেক্ষা করে। আমি শুধু একটা কথাই বলি, ভয় পেও না। তোমার ভেতরেই আছে তোমার সবচেয়ে বড় শক্তি, তোমার আলো। এই নামটা এখন শুধু একটি সংগঠনের নাম নয়, এটা একটা প্রতীক, সাহসের প্রতীক, সংগ্রামের প্রতীক আর বিশ্বাসের প্রতীক। যখন আমি এই সংগঠনের অফিসে ঢুকি, তখন আমার সামনে দাঁড়িয়ে থাকা আয়নায় দেখি এক নারী, যার মুখে ক্লান্তি নেই, চোখে ভয় নেই, শুধু আত্মবিশ্বাসের ঝলক। আমি নিজেকে দেখি আর মনে হয়, এই আমি আমার ভেতরের সেই ছোট, ভীত, কাঁদতে থাকা মেয়েকেই জিতিয়ে এনেছি। আমার জীবনের সবচেয়ে বড় শক্তি ছিল আমার অভিজ্ঞতা। আমি জানতাম গৃহকর্মী মেয়েরা কোথায় ভয় পায়, কখন চুপ করে যায়, কিভাবে নিঃশব্দে সহ্য করে যায়, কারণ আমি নিজেও সেসব অনুভব করেছি। তাই আমি একদিন ঠিক করলাম, শুধু আশ্রয় দেওয়া নয়, আমি তাদের ভয় পেলে কি করতে হবে সেটা শেখাবো। কিভাবে প্রমাণ রাখতে হয়, কিভাবে আইনি সহায়তা নিতে হয়, কিভাবে নিজের শরীর আর আত্মাকে নিরাপদ রাখতে হয়, সব। আমরা মাসে 2 বার করে কর্মশালা চালু করলাম, যেখানে এক দিন আসতো 20-30 জন মেয়ে। তারা অনেকেই প্রথমে মুখ খুলত না, কিন্তু যখন আমি আমার গল্প বলতাম, বাড়িওয়ালার ঘরে আটকে পড়া, ক্যামেরার ভয়, চোখের নিচে চেপে রাখা কান্না, তখন তারা ধীরে ধীরে বলতে শুরু করত। আমি কখনো কাউকে বিচার করতাম না, কারণ আমি জানতাম সমাজ কিভাবে কাজের মেয়েদের বিচার করে। একদিন এক সংবাদপত্রের সাংবাদিক এলো আমার অফিসে, সে আমার সাক্ষাৎকার নিতে চাইল। আমি ভয় পেয়ে গেলাম, আমার ছবি ছাপবে? সে বলল, ছাপবো, কারণ তোমার মুখটা দেখা দরকার এই সমাজের। সবাই দেখে যে ভয় পাওয়া যায়, কিন্তু কেউ দেখে না ভয় পেরিয়ে দাঁড়ানো কাকে বলে। সেই সংবাদপত্রে আমার মুখ ছাপা হলো। নিচে হেডলাইন লেখা ছিল, যে মেয়েটিকে সবাই শুধু কাজের মেয়ে ভেবেছিল, সে আজ শত শত মেয়ের আশ্রয় হয়ে দাঁড়িয়েছে।
আমার মায়ের চোখে জল এসে গিয়েছিল। আমি ফোনে বললাম, মা, তুমি গর্বিত তো? গর্বের চেয়ে বড় কোনো কথা আমার জানা নেই মিতু, মা বলেছিলেন কাঁদতে কাঁদতে। দিন গড়িয়ে মাস, মাস থেকে বছর পেরিয়ে গেল। একদিন সেই বাড়িওয়ালার স্ত্রী, যিনি একসময় আমার কথা বিশ্বাস করেননি, তিনি এক নারীবাদী সংস্থার হয়ে কাজ করতে লাগলেন। আমরা এক মঞ্চে দেখা করলাম। উনি আমার সামনে এসে হাত জোড় করে বললেন, তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি বুঝতে পারিনি। আমি বললাম, আমরা সবাই একসময় দুর্বল ছিলাম, কিন্তু যারা সত্যটা দেখে নিতে সাহস করে তারা দুর্বল থাকে না। আমাদের একসঙ্গে একটা ছবি উঠল, সেই ছবি আজও আমার অফিসে টাঙানো আছে। আমি জানি আমার গল্প কোনো সিনেমা নয়, এখানে না আছে রাজকীয় প্রেম, না আছে অলৌকিক রক্ষা, কিন্তু আমার গল্পে আছে বাস্তবতা। একটা মেয়ে যাকে কেউ মানুষ ভাবেনি, সে একদিন নিজেই মানুষের জন্য আশ্রয় হয়ে উঠেছে। আজ আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটি আমার রক্ত, ঘাম, চোখের জল এবং সাহস দিয়ে বানানো। আমি সেই কাজের মেয়ে মিতু, যার গল্পটা একদিন কেউ শুনতে চাইতো না, আর আজ সেই গল্প শোনার জন্য অসংখ্য কণ্ঠ অপেক্ষা করে। আমি শুধু একটা কথাই বলি, ভয় পেও না, তোমার ভেতরেই আছে তোমার সবচেয়ে বড় শক্তি। তোমার জন্য অনেক অনেক শুভকামনা, তোমার দিনটি শুভ হোক।